13 নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ দেশে নাশকতা করছে বললেন প্রেস সচিব। শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই বললেন ফখরুল। কার্যক্রমে প্রমাণিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, মন্তব্য হাসনাতের। মধ্যরাতে রাজধানীর কয়েকটি স্থানে বাসে আগুন, ময়মনসিংহে দগ্ধ হয়ে প্রাণ গেল বাস চালকের। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ, 20 নভেম্বর রায় ঘোষণা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রুকাইয়া। চলে যাচ্ছি পুরো খবরে। সারা দেশে নির্বাচনী হাওয়া বইছে, এমন প্রেক্ষাপটে আওয়ামী ফ্যাসিজম পার্টি দেশে নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে কুমিল্লার 14 গ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয় 4তলা ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শফিকুল আলম এ মন্তব্য করেন। তিনি বলেন, রাজনৈতিক নিষিদ্ধ দলের সদস্যরাই এসব অরাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আওয়ামী লীগ একটি ফ্যাসিজম পার্টি, তাদের কর্মকাণ্ডেই প্রমাণিত হয়েছে কেন সবাই তাদের ফ্যাসিস্ট বলে অভিহিত করে। এই দেশে আওয়ামী লীগের কোনো স্থান নেই, তাদের ভায়োলেন্স সেটি প্রমাণ করেছে বলেও জানান প্রেস সচিব। সভাপতি মহোদয়, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। তো আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে। এবং আপনারা জানেন যে তারা এই পর্যন্ত 7টি বাসে তারা আগুন দিয়েছে। হ্যাঁ, আমরা সাসপেক্ট করছি এটা আওয়ামী লীগেরই লোক, আমরা ইনভেস্টিগেট করছি, বাট সোফার আমাদের সাসপিশন হচ্ছে এটা আওয়ামী লীগের বা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের লোকরা করছে। তার মধ্যে একজনকে হাতে নাতে ডেমরায় আগুন দিতে গিয়েছিলেন, তাকে একজনকে আমরা হাতে নাতে পুলিশ অ্যারেস্ট করেছে, তার বাড়ি গোপালগঞ্জে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষকে হত্যা, নির্যাতন, জুলুম করেছে আওয়ামী লীগ। জনগণ তাদের ক্ষমা করবে না। শেখ হাসিনা একজন সন্ত্রাসী, তাকে দেশে আসতে দেয়া হবে না। দুপুরে ঠাকুরগাঁওয়ে বড়গাঁও ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, এ কারণে ভোট এবং নির্বাচনকে এত ভয় পায় জামায়াত। তিনি আরও বলেন, দীর্ঘ 9 মাস ধরে সংস্কারের নামে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও একমত হওয়া বিষয়ের বাইরে কোনো কিছু গায়ের জোরে চাপিয়ে দিলে এর পুরো দায় সরকারকেই নিতে হবে। একটা দল আজকে একটু জোরে সরে বাংলাদেশে প্রচার করতে যায়, তারাই একমাত্র দেশপ্রেমিক দল, তাই একমাত্র সৎ দল, তাই একমাত্র সঠিক দল। আমাদের মা বোনদের কাছে গিয়ে পৌঁছায় যে বেহেশতের টিকিটে নাকি উন্নত আছে, ঠিক না? যাচ্ছে তো নাকি যায়। তো বেহেশতের টিকিটটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর নবী ছাড়া কাউকে অফার না। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোরও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। চলমান সময়ে দেশের বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সব সময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়, এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। এছাড়া নির্বাচনের প্রস্তুতি সুন্দরভাবে হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংরক্ষিত জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মানবে না বিএনপি, এমনটাই জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারাই সারা দেশে অরাজকতা করছে। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের দিনেই হতে হবে গণভোট। দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে স্থায়ী কমিটির বৈঠক শেষে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এদেশের মানুষকে অবহিত করার জন্যই আমরা এই প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছি। এ সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে, যারা অংশ নিতে পারছে না তারাই বিশৃঙ্খলা করছে। কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্যের শামিল। এদিকে আরেক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনেই হবে। এ বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ঐকমত্যের স্বার্থে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম। বিএনপির সিনিয়র নেতারা বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে রাজপথে নয়, সমাধান হতে হবে আলোচনার মধ্য দিয়ে। তবে সনদের বাইরে সিদ্ধান্ত মানতে বাধ্য নয় স্বাক্ষরকারী দলগুলো। যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা সংস্কারের পক্ষে তাদের নিয়ে জোট হতে পারে, আর যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কোনো জোট নয় বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে নারায়ণগঞ্জ শহরে এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, টকশোতে এতদিন আওয়ামী লীগের সুবিধাভোগীরা আওয়ামী লীগের পক্ষে বৈধতা উৎপাদন করেছে। গত দুদিনে আওয়ামী লীগের কার্যক্রম আবারও স্পষ্ট হয়েছে, তাদের বৈধতা দেয়া সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায়, তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স, সেটি আসলে সম্ভব নয়। মধ্যরাতে রাজধানীর বিভিন্ন স্থানে 3টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় রায়দা পরিবহনের 2টি এবং রাজধানী পরিবহনের 1টি বাস পুড়ে গেছে। রাতে রাজধানীর 3টি পৃথক স্থানে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাত 1টার দিকে রায়েরবাগে রাজধানী পরিবহনের 1টি বাসে, রাত 2টার দিকে যাত্রাবাড়ির রায়দা পরিবহনের 1টি বাসে এবং সবশেষ ভোর 4টায় সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুনের খবর পায় সার্ভিস। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে রাত 11টার দিকে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে 2টি ককটেল নিক্ষেপ করা হয়। এতে 3 জন আহত হয়েছেন। এই ঘটনায় এনসিপি নেতাকর্মীরা সন্দেহভাজন 2 জনকে আটক করে মারধর করে। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এনসিপি নেতাকর্মীরা অভিযোগ করেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ার আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ভেতরে থাকা বাসটির চালক জুলহাস দগ্ধ হয়ে মারা গেছেন। গেল রাত 3:15টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এ সময় বাসটির ভেতরে ঘুমিয়েছিলেন চালক এবং তিনি সেখানে পুড়ে মারা যান। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকুনুজ্জামান জানান, 3 জন ব্যক্তি হেঁটে এসে 30 সেকেন্ডের বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 20 নভেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে এ কথা জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি চলে। ওই দিন শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে খুলনার জাহানাবাদ সেনানিবাসস্থ এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি সার্ভিস কোরের 44তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এছাড়া আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এক মঞ্চে ইশতেহার ঘোষণা এবং আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা দেওয়ার নির্দেশনা থাকছে এবার। সোমবার রাতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি 2025 জারি করে ইসি। এতে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারে মানা, পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা সহ আসন প্রতি 20টির বেশি বিলবোর্ডে নিষেধাজ্ঞা থাকছে বিধিতে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও 2008 সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়ে খুনি হাসিনার দোসরদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদেক কায়েম। আজ রান উইথ জবি শিবিরের প্রোগ্রামে অংশ নিয়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। এদিন সকাল 6:30টার দিকে কর্মসূচিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে কোর্ট এলাকা, রায় সাহেব বাজার মোড়, ধোলাইখাল হয়ে ধূপখোলা মাঠে গিয়ে এটি শেষ হয়। এ সময় আবু সাদিক কায়েম বলেন, আমার মনে হয় জকসুর ভোট পেছানোর জন্য ওপর থেকে কারো ওহী নাজিল হয়েছে। কর্তৃপক্ষের কাছে আমার আহ্বান, পক্ষপাতিত্ব করবেন না। আমরা চাই না শিক্ষক বনাম ছাত্র পরিস্থিতি তৈরি হোক। জবি শিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ ও সভাপতি রিয়াজুলের নেতৃত্বে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিকবাতুল্লাহ সিকবা এ সময় উপস্থিত ছিলেন। এবারে সারা বাংলা। শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হানিফ মাহমুদ এবং সদস্য জাকির হোসেন
তপাদার সহ প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। উপজেলার মহিষার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি এম.এ. কাইয়ুম চুন্নু মুন্সি, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, সদস্য আবুল হাশিম ঢালি, সদস্য কামরুল হাসান ভুট্টু মজুমদার, সদস্য আসলাম হোসেন মাঝি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম হাওলাদার সহ আরও অনেকে। তার সাথে পরামর্শ তাদেরকে দিবেন, দাঁড়ানো অবস্থায় কাউকে তবারক দিবেন। ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় ২০০ ফুটের ফুটওভার ব্রিজ এখন যেন এক ঝুলন্ত বাজার। মাছ, সবজি, জামাকাপড়, মানিব্যাগ, জুতা কি নেই সেখানে। ব্যস্ত এই ব্রিজটি নিয়ে প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ লক্ষ মানুষের যাতায়াত। সহকর্মী রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। সরেজমিনে দেখা গেছে ব্রিজের উপর প্রায় অর্ধশত দোকান গড়ে উঠেছে। ফুটওভার ব্রিজ করতে গিয়ে তৈরি হওয়া আশেপাশে নিচের অংশে তৈরি হয়েছে অস্থায়ী বাজার। পাশের র্যাম্পে সিএনজি ও রেন্টেকারের অবৈধ স্ট্যান্ড। এর ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, নিয়মিত তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। জীবনের রিস্ক নিয়ে পারাপার হতে হয়, তো যেই জিনিসটা আমাদের সুবিধার্থে দিচ্ছে ওই জিনিসটাই এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়াইছে। তবে ফুটওভার ব্রিজ দখলকারীরা বলছে তাদের কারণেই মানুষের জানমালের নিরাপত্তার সুবিধা হচ্ছে না। আমরা রাত 11টা পর্যন্ত থাকি, এ পর্যন্ত মানুষের চলাফেরা করতে পারে। আমরা চলে গেলে ব্রিজটায় চলাফেরা করতে পারে না, ছিনতাইকারী বাড়ি যায়। কি আমরা থাকা অবস্থায় কোনো চুরি, ছিনতাই, ডাকাতি কোনো কিছু হয় না। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, দখলদার মুক্ত করতে ফুটওভার ব্রিজটিতে কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সাম্প্রতিককালে ডিসি সাহেব সহ আমি ওই জায়গাটা ভিজিট করেছিলাম। আমাদের কিছু পরিকল্পনা আছে যাতে আমরা সার্বক্ষণিক পুলিশ না দিয়েও স্ট্রাকচারাল কিছু চেঞ্জ করে ওখানে আমরা এই বিষয়গুলো যাতে না হতে পারে সেই ব্যবস্থা করতে। ওখানে দোকান আছে, মানুষের যাতায়াত আছে, এর মধ্যে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, তাই না? তা আমরা চাচ্ছি যে ওখানে কিছু চেঞ্জ করে, স্ট্রাকচারটাকে কিছু চেঞ্জ করে, অবস্ট্রাকশন তৈরি করে ওখানে যাতে এগুলো হতে না পারে সেই ব্যবস্থাটা করতে। নগরবাসীর আশা দ্রুত ব্যবস্থা নিয়ে অন্তত ফুটওভার ব্রিজটি আবারও মানুষের হাঁটার জন্য ফিরিয়ে দেওয়া হোক। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। আহত হয়েছে আরও ৩৫ জন। সোমবার সন্ধ্যা ৬টা৫০ দিকে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে প্রথমে একটি চলন্ত গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশে থাকা আরও ৩টি গাড়িতে আগুন লাগে এবং বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর দিল্লি জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই বিস্ফোরণের পেছনে কোনো জঙ্গি সংগঠনের ভূমিকা রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। নাশকতার বিষয়টি মাথায় রেখে ভারতের আরও ৩টি মেগাসিটি মুম্বাই, চেন্নাই ও কলকাতায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও জনবহুল এলাকায়। এদিকে এমন পরিস্থিতিতে ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংল্যান্ডের লেস্টার সিটি ফুটবল ক্লাবের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী। সকালে রাজধানীর রবির কর্পোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা, ফুটবল খেলোয়াড় হামজা চৌধুরী, রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহিদ আলম সহ অনেকে। Now in the brand slogan and that এবারে খেলার খবর।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করছে আয়ারল্যান্ড। সিলেটে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুটা ভালো না হলেও পল ও ক্যাডের দায়িত্বশীল ব্যাটিংয়ে সামলে নেয় সফরকারীরা। পল 60 ও ক্যাডে 59 রানে আউট হলে কিছুটা স্বস্তিতে ফেরে টাইগার শিবিরে। এই ম্যাচে বাংলাদেশ টেস্ট ক্যাপ পেয়েছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এই ম্যাচের জন্য 2 পেসার ও 3 স্পিনারকে দিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ড দলে অভিষেক হয়েছে জর্ডান নীল ও কেট কারমাইকেলের। 19 বছর বয়সী নীলের অভিষেক হল আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 13 নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ দেশে নাশকতা করছে বললেন প্রেস সচিব। শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই বললেন ফখরুল। কার্যক্রমেই প্রমাণিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, মন্তব্য হাসনাতের। মধ্যরাতে রাজধানীর কয়েকটি স্থানে বাসে আগুন, ময়মনসিংহে দগ্ধ হয়ে প্রাণ গেল বাস চালকের। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ, 20 নভেম্বর রায় ঘোষণা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।